মোদির ক্যাবিনেটে শুধুমাত্র অমিত শাহর কাছেই এত ক্ষমতা ছিল। ক্যাবিনেট মিটিংগুলোতেও তারই কথা অনুযায়ী কাজ হতো। মোদির ক্যাবিনেটে শাহ গুজরাটের সেকেন্ড মোস্ট পাওয়ারফুল মানুষ হয়ে উঠেছিল। আর তারপরে আসে এনকাউন্টার্স। 2002 থেকে 2006 সালের মধ্যে গুজরাট পুলিশের 32 জন অফিসার পরে জেলে যায় ফেক এনকাউন্টার্স কিলিং এর জন্য। মানে যেমন ভাবে উত্তরপ্রদেশে বিকাশ দুবেকে মারা হয়, এটা এক্সট্রা জুডিশিয়াল এক্সিকিউশন ছিল, যেগুলোকে শুট আউটের নামে দেখানো হয়ে থাকে। সুপ্রিম কোর্ট এরকম 22 খানা মৃত্যু তদন্তের জন্য একটা স্পেশাল মনিটরিং কমিটিও বসায়। 2010 সালে সিবিআই অমিত শাহর উপরে চার্জেস ফাইল করে কিডন্যাপিং, এক্সটর্শন আর মার্ডারের জন্য। এজেন্সির কথা ছিল যে সৌরভউদ্দিন শেখ আর তার ওয়াইফকে মেরে ফেলা পুলিশ অফিসার শাহের অর্ডারে কাজ করছিল। সিবিআই এটাও কনফার্ম করে যে শেখ সৌরভউদ্দিন একটা কুখ্যাত গ্যাংস্টার ছিল, যে কিনা বিগত অনেক বছর ধরেই গুজরাট পুলিশের সাথে কোলাবরেট করছিল। শাহকে সাবরমতী জেলে পাঠিয়ে দেওয়া হয়। তিনি 3 মাস পর্যন্ত জেলের ভেতরে থাকে। আর বেলে রিলিজ হওয়ার সময় কোর্ট তার উপরে একটা কন্ডিশন লাগায়, ট্রায়াল শেষ হওয়া পর্যন্ত তাকে গুজরাটের বাইরে থাকতে হবে। কিছু জার্নালিস্ট তাকে তারিপার মানে বহিষ্কারী বলতে থাকে, একটা এমন মানুষের জন্য যে কিনা গুজরাটের সেকেন্ড মোস্ট পাওয়ারফুল লোক ছিল। এটা অমিত শাহের জন্য বড় ডাউনফল ছিল আর তার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হতে দেখা যাচ্ছিল। কিন্তু শাহর মাথায় অন্য কিছুই গেম চলছিল। সে একটা ব্রিলিয়ান্ট গেম খেলে। সে তার এক্সাইলকে তার অপরচুনিটি বানিয়ে ফেলে। গুজরাটের থেকে বাইরে শাহ দিল্লি শিফট হয়ে যায় আর পরের 2 বছর সে দেশের সোশ্যাল ডাইনামিক স্টাডি করে। পুরো দেশ জুড়ে আরএসএস এর লিডারদের সাথে সুসম্পর্ক তৈরি করে। হাজার হাজার বিজেপি ওয়ার্কার্সদের সাথে ডাইরেক্ট পার্সোনাল ভাবে কানেকশন তৈরি করে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, শাহ কিন্তু নিজের কামব্যাক প্ল্যান করছিল না, তিনি মোদির প্রাইম মিনিস্টার হয়ে ওঠার ব্লুপ্রিন্ট তৈরি করছিল। মার্ডার চার্জ সত্ত্বেও, এক্সাইলে থাকা সত্ত্বেও শাহর লয়ালিটি মোদির প্রতি কখনো নড়চড় হয়নি। 2012 সালে সুপ্রিম কোর্ট শাহর ক্রিমিনাল কেস গুজরাট থেকে মুম্বাই ট্রান্সফার করে দেয় আর তাকে আবারও বাড়ি ফিরে আসার অনুমতি দিয়ে দেয়। শাহ একটা নতুন কনস্টিটিউয়েন্সি থেকে অ্যাসেম্বলি ইলেকশন জিতে যায়।